আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম নূর নবী একাডেমিতে। নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানের চতুর্থ অধ্যায় কাজ, শক্তি ও ক্ষমতা শিরোনামের কাজ অংশ নিয়ে আজকে আমরা আলোচনা করব। দৈনন্দিন জীবনে আমরা অনেকেই অনেক কিছুকেই কাজ বলে থাকি, যেমন ঘুমানো একটা কাজ, খাওয়া একটা কাজ, কিন্তু পদার্থবিজ্ঞানের ভাষায় এগুলাকে কাজ বলা হয় না। তাহলে পদার্থবিজ্ঞানের কাজ কি? হ্যাঁ, আজকে আমরা পদার্থবিজ্ঞানের আলোতে কাজ কেমন হয়, কাজ কাকে বলে, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আলোচনা শুরু করার আগে সবার উদ্দেশ্যে বলছি, আমার আলোচনা যদি তোমাদের ভালো লাগে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবে এবং অল ভিডিওসে ক্লিক করে অ্যালো করে দিবে। আর যদি ফেসবুক পেজে দেখে থাকো তাহলে আমার পেজটিকে ফলো করবে, লাইক করবে এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবে। কথা না বাড়িয়ে চলো আলোচনা শুরু করি। আমরা দৈনন্দিন জীবনে ঘটে যাওয়া কিছু বিষয়কে কাজ বলে আখ্যায়িত করি। যেমন ভাত খাই, এটা একটা কাজ বলি। আমরা ঘুমাই, এটাও একটা কাজ বলি। কিন্তু পদার্থবিজ্ঞানের ভাষায় এগুলাকে কাজ বলা হয় না। তাহলে প্রশ্ন জাগতেই পারে, পদার্থবিজ্ঞানের ভাষায় কাজ কি? হ্যাঁ, পদার্থবিজ্ঞানের ভাষায় কাজ হতে হলে দুইটা শর্ত পূরণ করতে হবে। প্রথম শর্তটি হলো অবশ্যই বাইরে থেকে একটা বল প্রয়োগ করতে হবে। দ্বিতীয় শর্তটি হলো এই বল প্রয়োগ করার কারণে বস্তুটির সরণ ঘটতে হবে, অর্থাৎ অবস্থানের পরিবর্তন করতে হবে। যদি এই দুটি ঘটনা সম্পূর্ণ হয় তাহলে পদার্থ বিজ্ঞানের ভাষায় কাজ বলা হবে। এখন যদি আমরা এরকম দেখি যে আমি এই বস্তুটিকে এফ বল প্রয়োগ করলাম, মনে করলাম এম ভর বিশিষ্ট একটি বস্তু। এই বস্তুটির উপর এই দিক বরাবর আমি একটি বল প্রয়োগ করেছি, এফ পরিমাণ বল প্রয়োগ করেছি। যদি বস্তুটি এখান থেকে এখানে চলে যায়, দ্যাট মিন্স এই যেদিকে আমি বল প্রয়োগ করেছি সেই দিকে যদি তার এস পরিমাণ সরণ ঘটে তাহলে ফিজিক্সের ভাষায় এখানে কাজ হয়েছে বলা হয়। আর কাজের সমীকরণটা লেখা হয় W = Fs। তার মানে আমরা যদি বাংলায় লিখি তাহলে বলতে হবে কাজ সমান সমান বল গুণন সরণ। তাহলে আমরা বলতেই পারি কোনো একটি বস্তুর উপর বল প্রয়োগ করলে যদি বস্তুটি বলের প্রয়োগ বিন্দুর দিকে সরণ ঘটে তাহলে বল ও সরণের গুণফলকে কাজ বলে। খেয়াল করে দেখো, আমরা যদি এই বস্তুটির উপর এখানে বল প্রয়োগ করলাম এফ এই দিক বরাবর, কিন্তু বস্তুটি এই দিকে না গিয়ে এই যেদিকে বল প্রয়োগ করেছি তার সাথে একটা কোণ উৎপন্ন করে, মানে থিটা ডিগ্রি অ্যাঙ্গেলে উপরের দিকে উঠে গেল। এই আমি বল প্রয়োগ করেছি এবি বরাবর, কিন্তু বস্তুটি এবি এর সাথে থিটা কোণ উৎপন্ন করে সি বরাবর উঠে গেল। তাহলে এখানে কাজটা কি হবে, কাজের সূত্রটা কেমন হবে একটু খেয়াল করে দেখো। এখানে কিন্তু বল যেদিকে প্রয়োগ করেছিলাম বস্তুটির সরণ কিন্তু সেদিকেই হয়েছে, যার কারণে কাজের ফর্মুলা আমরা পেয়েছি কি W = Fs। এখানে দেখো বলটা কিন্তু আমি এবি বরাবর প্রয়োগ করেছি, তাহলে এখানে কাজ যদি আমরা Fs লিখতে চাই সেক্ষেত্রে কিন্তু বল যেদিকে প্রয়োগ করেছি বস্তু কিন্তু ওইদিকে যায়নি, বস্তু গিয়েছে অন্য একটা দিকে অ্যাঙ্গেল করে। হ্যাঁ, তাহলে কাজটা কি হবে? অবশ্যই কাজের সূত্রে বল এবং বলের দিকে সরণটা প্রয়োজন, যার কারণে বস্তুটি যেখানে পৌঁছিয়েছে সেখান থেকে যেদিকে আমি বল প্রয়োগ করেছি ওর উপরে একটি লম্ব রেখা অঙ্কন করব। তাহলে লম্ব রেখা অঙ্কন করলে এই জায়গাটাতে 90 ডিগ্রি কোণ উৎপন্ন হবে। তখন কিন্তু আমরা এইটাকে বলের দিকে
বল যেদিকে প্রয়োগ করেছি সেই দিকে সরণের একটা উপাংশ পাবো, এটাকে সরণের উপাংশ বলা হয়। এবং ধরলাম এই সরণের উপাংশটা হলো এক্স, আর বস্তুটি থিটা কোণ উৎপন্ন করে এস দূরত্ব অতিক্রম করে সি বিন্দুতে পৌঁছিয়েছে। তাহলে আমরা কি করতে পারি? এখানে কিন্তু আমরা সূত্রটা তখন লিখব W = Fx। কেন? কারণ আমরা তো জানি কাজ হতে হলে বল এবং বল যেদিকে প্রয়োগ করেছি সেই দিকে সরণ বা সরণের উপাংশ প্রয়োজন। যেহেতু আমরা এটা লম্ব অঙ্কনের পর বলের দিকে সরণের উপাংশ পেলাম x, সুতরাং কাজ হবে W = Fx। কিন্তু খেয়াল করে দেখো, আমরা কিন্তু s এর ভ্যালুটা জানি, x এর ভ্যালু কিন্তু আমরা জানি না। তো x এর ভ্যালুটা আমাকে বের করে নিতে হবে। x এর ভ্যালুটা বের করার জন্য আমরা এই যে লম্বটা অঙ্কন করেছি এই ত্রিভুজের ক্ষেত্রে আমরা x এর মানটা বের করার চেষ্টা করি। তাহলে ত্রিভুজ AMC এত a, খেয়াল করে দেখো তো, এটা যদি সমকোণী ত্রিভুজ হয় আর এইটা যদি সূক্ষ্মকোণ হয় তাহলে আমরা কি জানি? সূক্ষ্মকোণ সংলগ্ন এই অতিভুজ ব্যতীত অপর বাহুটাকে কি বলা হয়? এই বাহুটাকে কি বলা হয়? ভূমি। এবং সমকোণের বিপরীত বাহু, এটা সমকোণ, সমকোণের এই বিপরীত বাহুকে বলা হয় অতিভুজ। একটু খেয়াল করে দেখো, সমকোণী ত্রিভুজে ভূমির মানটা আমার প্রয়োজন, অতিভুজের মানটা দেওয়া আছে। এই ভূমি এবং অতিভুজ এর মধ্যে যদি আমরা সম্পর্ক তৈরি করতে পারি তাহলেই তো আমরা উপাংশের মানটা পেয়ে যাই। হ্যাঁ, এই যে সমকোণী ত্রিভুজে ভূমি এবং অতিভুজ এ নিয়ে আমরা সূত্র কি জানি? আমরা জানি cos θ = ভূমি বাই অতিভুজ। এখানে ভূমি কোণটা AM, অতিভুজ কোণটা AC। তাহলে আমরা যদি কাজ করি পেয়ে যাই AM এর ভ্যালুটা কত? x, AC এর ভ্যালুটা কত? s। এখন যদি আমরা আড়াআড়ি কাজ করি তাহলে x = পাবো s cos θ। এই যে আমরা x = s cos θ পেলাম, এই ভ্যালুটা আমরা এখানে বসাই, তাহলে পাবো fs cos θ। মূলত এই সূত্রটাকে কাজের মাতৃসূত্র বলা হয়। এই সূত্র থেকেই এই সূত্রটার জন্ম হয়েছে। কিভাবে? এখন খেয়াল করে দেখো, আমাদের এই ক্ষেত্রে যদি এই সূত্রটার কথা চিন্তা করি তাহলে কেমন হয়? আমি এই দিকে বল প্রয়োগ করেছি, বস্তুটি এই দিক বরাবরই চলে গেছে। তার মানে বস্তুটি যেদিকে বল প্রয়োগ করেছি সেই দিকের সাথে 0 ডিগ্রি অ্যাঙ্গেল করে চলে গেছে। 0 ডিগ্রি অ্যাঙ্গেল করে চলে যাওয়ার কারণেই তো ওই দিক বরাবর হয়েছে, তাই তো? তাহলে আমরা যদি এখানে কাজের সূত্রটা এইটা অ্যাপ্লাই করি, W = Fs cos θ, তাহলে F গুণন S cos থিটার মানটা কত বসাবো? 0 বসাবো। তাহলে আমরা এখানে 0 বসালাম। খেয়াল করে দেখো, Fs cos 0 ডিগ্রি সমান আমরা কত জানি? 1। সুতরাং এখানে যদি 1 বসাই তাহলে আমরা পেয়ে যাচ্ছি W = Fs, যেটা আমাদের এই যে সূত্রটা। সুতরাং এই সূত্রটাকে আমি মাতৃসূত্র বলতে পারি, এবং এই সূত্র থেকে যে এই সূত্রটার উৎপত্তি হয়েছে উদাহরণের মাধ্যমে তা কিন্তু আমরা সক্রিয়ভাবে বোঝানোর চেষ্টা করেছি এবং সক্ষম হয়েছি। এখন খেয়াল করে দেখো, আমরা এই চিত্রের কথা একটু চিন্তা করি। এই চিত্রের কথা যদি আমরা চিন্তা করি তাহলে কি পাই? আমরা এই বস্তুটির উপর F বল প্রয়োগ করেছি এই দিক বরাবর, কিন্তু বস্তুটি এই দিকে না গিয়ে এই যেদিকে বল প্রয়োগ করেছি তার সাথে
90 ডিগ্রি অ্যাঙ্গেল করে সোজা উপরের দিকে এই পজিশনে উঠে গেছে। এখানে কি তো কাজের পরিমাণটা কত হবে? আমরা তো কাজের সূত্র একটাই জানি, W = কত, Fs cos থিটা। একটু খেয়াল করে দেখো, Fs cos থিটার পরিমাণটা এখানে কত ডিগ্রি? 90 ডিগ্রি। তো Fs cos 90 ডিগ্রির মান কত? 0। তাহলে আমরা এখানে কত বসালাম? 0। টোটাল ফলাফলটা কত পেলাম? 0। তার মানে আমরা এই ক্ষেত্রে কাজের পরিমাণটা পেয়েছি 0। কেন? কারণ বস্তুটি যেদিকে বল প্রয়োগ করেছি তার সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে উপরে উঠেছে বলে। তার মানে আমরা কি বলতে পারি না যে কোনো একটা বস্তুর উপর যদি আমি বল প্রয়োগ করি আর বস্তুটি যদি বল প্রয়োগের দিকের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে সোজা উপরের দিকে উঠে যায়, তাহলে ওখানে কৃত কাজের পরিমাণটা হবে 0। সেখানে কোনো কাজ হয়েছে বলে জানা যাবে না। এখন যদি আমরা এই শর্তটার কথা বলি যে এই শর্তে কি ঘটবে, মনে করলাম m ভরের এই বস্তুটির উপর আমি এই দিক বরাবর একটা বল প্রয়োগ করছি, এই দিক, কিন্তু বস্তুটি কোনো এক কারণে এই দিকে না গিয়ে কোনো একটা অজানা কারণে বস্তুটি এই দিকে এসেছে, অর্থাৎ বস্তুটির সরণ ঘটেছে এই দিকে, আর বস্তুটির উপর বল প্রয়োগ করেছি আমি এই দিকে। তাহলে এখানে কাজের পরিমাণটা কত হবে? সিম্পল, কত হবে? W = সূত্র তো একটাই, cos থিটা। এখন আমরা যদি এটা F = cos থিটা লিখে দেই, এখানে থিটার পরিমাণটা কত? এখানে থিটার পরিমাণটা হলো, আমি যেহেতু বলটা প্রয়োগ করেছি এই দিক, ঠিক তার উল্টো দিকে চলে গেছে, তার মানে যেদিকে বল প্রয়োগ করেছি তার সাথে 180 ডিগ্রি অ্যাঙ্গেল করে চলে গেছে বিপরীত দিকে। এখানে cos থিটার মানটা হবে 180। আমরা জানি cos 180 ডিগ্রির মান হচ্ছে -1। তাহলে এখানে কাজের পরিমাণটা কত হবে? -Fs। খেয়াল করে দেখো, এখানে যে কাজের পরিমাণটা আমরা বের করলাম, এখানে যে কাজের সূত্রটা বের হয়েছে, এই জায়গাগুলোতে কিন্তু কাজের মানটা ধনাত্মক বের হয়েছে। কাজের মানটা কত বের হয়েছে? ধনাত্মক। আর এটা তো শূন্যই হয়েছে। এখন কিন্তু এখানে দেখতে পাচ্ছি কাজের মানটা ঋণাত্মক হয়েছে। তার মানে কাজ ধনাত্মকও হতে পারে, কাজ ঋণাত্মকও হতে পারে, কাজ শূন্য হতে পারে। ধনাত্মক কখন হবে? ধনাত্মক হবে যদি আমরা বস্তুটির উপর বল প্রয়োগ করি, বস্তুটি যদি যেদিকে বল প্রয়োগ করেছি সেই বরাবরই যায়, তাহলে সেই ক্ষেত্রে কৃত কাজটা হবে ধনাত্মক কাজ। আবার যদি বস্তুটি সেই দিক বরাবর না গিয়ে অ্যাঙ্গেল করে উপরে উঠে যায় এবং 90 ডিগ্রির কমে ওঠে, তাহলে সেই ক্ষেত্রে কাজটা হবে ধনাত্মক কাজ। তার মানে ধনাত্মক কাজটা আমরা কিন্তু দুই ধরনের পেলাম। একটা হলো যে দিক বরাবর বল প্রয়োগ করেছি 0 ডিগ্রি অ্যাঙ্গেলে সেই দিক বরাবরই যদি যায় তাহলে ধনাত্মক কাজ। আর যদি কোনো একটা অ্যাঙ্গেল করে যায় কিন্তু সেই অ্যাঙ্গেলের মানটা 90 ডিগ্রির চেয়ে, এই যে 90 ডিগ্রির চেয়ে কম হয়, তাহলে সেখানেও কাজটা হবে ধনাত্মক কাজ। আর যদি বস্তুটি 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে যায় সেই ক্ষেত্রে কাজের পরিমাণটা হবে 0। আর যদি বস্তুটি 90 ডিগ্রির বেশি অ্যাঙ্গেলে যায় তাহলে সেই ক্ষেত্রে কাজের পরিমাণটা হবে ঋণাত্মক কাজ। আমরা এই ধনাত্মক কাজ, ঋণাত্মক কাজ এবং শূন্য কাজ সম্পর্কে ভালো ধারণা অর্জন করার চেষ্টা করলাম। কাজ বলের দ্বারাও হতে পারে, বলের বিরুদ্ধেও হতে পারে। কেমন? আমরা জানি অভিকর্ষ বল নিচের দিকে ক্রিয়াশীল। আমি যদি এই বস্তুটিকে ছেড়ে দেই তাহলে বস্তুটি অভিকর্ষ বলের দ্বারা নিচের দিকে পড়ে গেল। এই ক্ষেত্রে যে কাজটা হবে সেই কাজটা হলো বলের দ্বারা কাজ। আর আমি যদি এই বস্তুটিকে নিচ থেকে উপরে উঠাই তাহলে আমি অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ করে উপরে তুললাম। এই ক্ষেত্রে এই কাজটা হবে অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ।
ব্যাপারগুলো কেমন। একটি বস্তুকে এখানে রাখলাম, এইটা কল্পনা করলাম হচ্ছে পৃথিবী। এটা যদি পৃথিবী হয় তাহলে এইটা হলো পৃথিবীর সেন্টার। খেয়াল করে দেখো, এম ভরের এই বস্তুটিকে আমি যদি উপরে উঠাতে চাই, অবশ্যই আমাকে এই বস্তুটিকে পৃথিবী তার কেন্দ্রের দিকে যে mg পরিমাণ বলের টানছে, অর্থাৎ যে ওজন বলের টানছে তার সমপরিমাণ বল আমাকে প্রয়োগ করতে হবে, তাহলে আমি বস্তুটিকে উপরে উঠাতে পারবো। সমপরিমাণ বল যদি হয় তাহলে কিন্তু উঠবে না, তার চেয়ে একটু বেশি করতে হবে, পরে আমি বলটাকে কমিয়ে mg পরিমাণ সমান করলাম। এখন যদি আমি এই mg পরিমাণের একটু বেশি বল প্রয়োগ করি তাহলে বস্তুটি উপরে উঠবে, এবং একটু ওঠার পরেই আমি যদি বলটিকে কমিয়ে mg তে কনভার্ট করি তাহলে এখানে বস্তুটি যে উপরে উঠে, মনে করো এই জায়গায় উঠে আসলো, এইখানে কিন্তু বস্তুটির এখানে এইটুকু কিন্তু তার সরণ হয়েছে। কেমন সরণ হয়েছে? আমি যেদিকে বলটা প্রয়োগ করেছি সরণটাও কিন্তু ওই দিক বরাবরই হয়েছে। খেয়াল করে দেখো, এখানে কিন্তু দুই ধরনের কাজ হয়েছে, একটা হচ্ছে বলের দ্বারা কাজ, আর একটা হচ্ছে বলের বিরুদ্ধে কাজ, এবং একটা হচ্ছে ধনাত্মক কাজ আর একটা হচ্ছে ঋণাত্মক কাজ। কিভাবে? আমরা তো কিছুক্ষণ আগে দেখলাম, যেদিকে বল প্রয়োগ করেছি বস্তু যদি ওই দিকেই সরণ ঘটে, বল যেদিকে প্রয়োগ করেছি সরণটাও যদি ওই দিকে ঘটে তাহলে কি তো কাজটা হবে? ধনাত্মক কাজ। আর আমি বল যেদিকে ক্রিয়া করেছি যদি বস্তুটি তার বিপরীত দিকে সরণ ঘটে তাহলে সেই ক্ষেত্রে যে কাজটা হবে সেই কাজটা হলো ঋণাত্মক কাজ। সিম্পল হিসাব। এখন খেয়াল করে দেখো, এখানে কিন্তু এজেন্ট হিসাবে কাজ করছে একজন। এখানে পৃথিবীর সাপেক্ষে এই বস্তুটাকে যদি আমরা কল্পনা করি যে আমি এটাকে উপরে উঠাচ্ছি, তাহলে এজেন্ট হলাম আমি। এখানে যে কাজটা করছে সেই এজেন্টটা কিন্তু আমি যদি এই বস্তুটাকে উপর এইদিকে বলটা প্রয়োগ করি তাহলে আমার প্রয়োগকৃত বলের দিকটা হবে এদিক, এবং বস্তুও কিন্তু আমার বলের প্রয়োগের দিকের সাথেই চলে গেছে। তার মানে এখানে আমার যে বল প্রয়োগ করেছি আর এস সরণ যে ঘটেছে তা একই দিকে, এই যে একই দিকে। সুতরাং এজেন্ট কর্তৃক এখানে কৃত কাজটা হবে ধনাত্মক কাজ। কিন্তু যদি পৃথিবীর সাপেক্ষে বলি তাহলে পৃথিবী বস্তুটাকে টানছে কোন দিকে? নিচের দিকে। এই নিচের দিকে এফটা ডাব্লিউটা কাজ করছে, কিন্তু বস্তুটা উপরের দিকে উঠে যাচ্ছে, তার মানে বস্তুটি সরণ হচ্ছে উপরের দিকে। এই ক্ষেত্রে কিন্তু দেখো বিপরীত কাজ হচ্ছে। তাই আমরা বলবো, যদি পৃথিবী কর্তৃক কাজের কথা বলি তাহলে এই কাজটা হবে ঋণাত্মক কাজ, আর যদি এজেন্ট কর্তৃক কাজটা বলি তাহলে এই কাজটা হবে ধনাত্মক কাজ। আশা করি ধনাত্মক কাজ এবং ঋণাত্মক কাজ সম্পর্কে আর কারো কোনো অসুবিধা থাকবে না। আমরা আরো একটি উদাহরণ বোঝার চেষ্টা করি। মনে করলাম এটা একটি বস্তু, এই বস্তুটি একটা বেগে এইদিকে আসছে, একটা বেগে আসছে, তার মানে এই বস্তুটার ভিতরে অবশ্যই কোনো না কোনো গতিশক্তি আছে। বস্তুটি এদিকে আসছে, ভালো কথা। তুমি এখানে বসে আছো, বস্তুটা যেহেতু একটা গতিতে আসছে কোনো একটা সময় তোমাকে ধাক্কা দেবে। হ্যাঁ, সত্যি তাই হলো। বস্তুটি এসে তোমাকে ধাক্কা দিতে লাগলো, তুমি বস্তুটির উপর বল প্রয়োগ করলে তাকে বাধা দেওয়ার জন্য, কিন্তু তুমি তাকে বাধা দিতে পারলে না। সে তোমার উপর ক্রিয়া করে তোমাকে সহ এই পাশে নিয়ে আসলো। খেয়াল করে দেখো, তুমি কিন্তু ছিলে এখানে, তোমাকে কিন্তু নিয়ে আসলে এখানে। এখানেও কিন্তু ধনাত্মক কাজ এবং ঋণাত্মক কাজ হয়েছে। এখন দেখার বিষয়, কার কর্তৃক ধনাত্মক কাজ হলো এবং কার কর্তৃক ঋণাত্মক কাজ হলো। তুমি যে বলটা প্রয়োগ করেছো তা কিন্তু এই দিক বরাবর,
অথচ তোমার যে স্মরণটা হলো তা কিন্তু তোমার প্রয়োগকৃত বলের বিপরীত দিকে হয়েছে। সুতরাং তুমি যে একটা এজেন্ট, এই তুমি এজেন্ট কর্তৃক যে কৃত কাজটা এখানে হলো, এই কাজটা কিন্তু ঋণাত্মক কাজ, কারণ প্রয়োগকৃত বলের যে দিক, স্মরণের দিকটা তার বিপরীত দিক। তোমার কর্তৃক যে প্রযুক্ত বলটা সেটা সম্মুখ দিকে, অথচ তুমি সরে গেছো পিছন দিকে, তোমার স্মরণটা হয়েছে পিছন দিকে। সুতরাং তুমি কর্তৃক যে কাজটা এখানে সম্পাদিত হলো তা কিন্তু নেগেটিভ কাজ, মানে ঋণাত্মক কাজ। আর এই যে বস্তু, এই বস্তু কর্তৃক বস্তুটা কিন্তু তোমার উপর এই দিকেই বলটা প্রয়োগ করেছে এবং তোমার স্মরণটা কিন্তু এই দিকেই হয়েছে। সুতরাং এই বস্তু কর্তৃক যে কৃত কাজ, সেই কৃত কাজটা কিন্তু এখানে ধনাত্মক কাজ। আশা করি ধনাত্মক কাজ এবং ঋণাত্মক কাজ নিয়ে আর কোনো সমস্যা তোমাদের থাকার কথা না। আমরা কাজের কতগুলো সূত্র এখানে লেখার চেষ্টা করব। এখন কাজের মাতৃসূত্র যেটাকে আমরা বলে থাকি সেটা হলো W = Fs cos θ। এখান থেকেই আমরা কিছুক্ষণ আগে দেখলাম পাওয়া যায় Fs, কারণ থিটার মান যদি আমাদের cos থিটার মান 0 হয়, মানে থিটার মান 0 হয়, তাহলে আমরা এই সূত্রটা পেয়ে যাই। আর যদি খেয়াল করে দেখো, যদি বল প্রযুক্ত বলের ডিরেক্টলি মান উল্লেখ করা না থাকে আর বস্তুটিকে যদি উপর থেকে নিচে অথবা নিচ থেকে উপরে ওঠা নামার ক্ষেত্রে কাজের কথা বলা হয়, তাহলে সূত্রটা হবে mgh। কেন? আসলে এই সূত্রটা হবে এখানে W = Fh। এসটা হবে যদি বস্তুটি আনুভূমিক হয়। আনুভূমিক মানে এরকম একটা তল তার উপরে যদি থাকে, এইরকম যদি থাকে, আনুভূমিক ভূমির সমান্তরালে যদি থাকে, তাহলে এখানে হবে এটা আনুভূমিক। যদি হয় অতিক্রান্ত দূরত্ব বা তার যে সরলটা হবে সেটা এস লেটার দ্বারা লিখব। আর যদি বস্তুটিকে নিচ থেকে উপরে অথবা উপর থেকে নিচে নিতে হয়, তাহলে এখানে তার যে সরলটা হবে সেটা এইচ লিখতে হয়। যার কারণে W = আমরা Fh বলতে পারি। আবার আমি কিন্তু এই সূত্রটাকে আরও একটা মডিফাইং করে লিখতে পারবো। কিভাবে? যখন উপর থেকে নিচে হবে তখন কিন্তু ওজনের ব্যাপার স্যাপার হবে, এবং ওজন সমান সমান আমরা কি জানি? mg। তাই F এর পর এখানে Fটা তো ওজন বল হিসাবেই কাজ করবে, তাই F এর পরিবর্তে আমরা কিন্তু mgh লিখতে পারি। এবং তখন কিন্তু সরাসরি বলের কথা উল্লেখ না করে বস্তুর ভর এবং কতটুকু উঠালাম সেই উচ্চতাটার কথা বলা থাকবে। আবার আমরা কিন্তু কাজের সূত্র হিসাবে ½ K x² এটা জানি। এটা স্প্রিংয়ের ক্ষেত্রে একটু পরে আমি সেটা আলোচনা করব। কাজের সূত্র কিন্তু আমরা এটাও লিখতে পারি ½ K x²। উভয়ই স্প্রিংয়ের ক্ষেত্রে কৃত কাজ। স্প্রিংয়ের ক্ষেত্রে এই কৃত কাজগুলোকে আমাদের একটু পরে আমরা আলোচনা করব। আমরা কাজের সূত্র হিসেবে লিখতে পারি ½ mv²। যদিও এটা গতিশক্তির সমীকরণ, গতিশক্তির রাশি, তারপরও এটা কিন্তু কাজ, কারণ কাজই হচ্ছে শক্তি, কৃত কাজই হচ্ছে ব্যয়িত শক্তি। আমরা এই কয়টি সূত্র কাজের সূত্র হিসাবে জানব, এবং এখন আমরা এই স্প্রিংয়ের ক্ষেত্রে যে কাজের সূত্র W = ½ K x², এটাকে একটু বর্ণনা করার চেষ্টা করব। খেয়াল করে দেখো, আমি এখানে একটি স্প্রিংকে একটি অবলম্বনের সাথে আটকে রেখে লিখছি। এখন খেয়াল করে দেখো, যদি এই স্প্রিংটার উপর আমি এই দিক বরাবর একটা F বল প্রয়োগ করি, তাহলে কিন্তু স্প্রিংটি প্রসারিত হয়ে এরকম আকার ধারণ করবে। তার মানে যদি স্প্রিংটির এইটাকে সাম্য অবস্থা কল্পনা করি, তাহলে স্প্রিংটির এইটুকু কিন্তু সরণ ঘটেছে। দ্যাট মিন্স মনে করলাম x পরিমাণ সরণ ঘটেছে।
আর এই স্প্রিংটার স্প্রিং ধ্রুবক যদি কে হয় আর এর সরণটা যদি এক্স হয়, তাহলে আমরা স্প্রিং ধ্রুবকের সংজ্ঞাটা দিতে পারবো। একটু সংজ্ঞাটা দেওয়ার আগে আমি রাশি তৈরি করার চেষ্টা করি। খেয়াল করে দেখো, এই যে স্প্রিংটা, এই স্প্রিংটির আদি দৈর্ঘ্য কল্পনা করলাম হচ্ছে এল নট, এবং সম্প্রসারিত হওয়ার পর এর যে দৈর্ঘ্যটা সেটা হলো এল। তাহলে কতটুকু দৈর্ঘ্য বৃদ্ধি পেল? উত্তর হলো এক্স পরিমাণ বৃদ্ধি পেয়েছে, এক্স এর মানটা হলো এল মাইনাস এল নট। খেয়াল করে দেখো, এই যে দৈর্ঘ্যটা বৃদ্ধি পেল, এই এক্স পরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধি করার জন্য এক্স মিটার দৈর্ঘ্য বৃদ্ধির জন্য প্রযুক্ত বল কত প্রয়োগ করতে হয়েছে? এফ পরিমাণ বল প্রয়োগ করতে হয়েছে। সুতরাং আমরা বলতেই পারি প্রযুক্ত বলটা হলো এফ নিউটন। এখন যদি আমরা এই দৈর্ঘ্যটা এক্স পরিমাণ না হয়ে একক মিটার অর্থাৎ 1 মিটার দৈর্ঘ্য বৃদ্ধি করতে চাই, তাহলে 1 মিটার দৈর্ঘ্য বৃদ্ধির জন্য প্রযুক্ত বলটা কত হবে? প্রযুক্ত বলটা হবে এফ বাই এক্স পরিমাণ। হ্যাঁ, এইটা কিন্তু এখন মজার তথ্য। কোনো একটি স্প্রিংয়ের 1 মিটার দৈর্ঘ্য বৃদ্ধির জন্য যে পরিমাণ বল প্রযুক্ত করতে হয় তাকে ওই স্প্রিংয়ের স্প্রিং ধ্রুবক বলে, স্প্রিং গুণাঙ্ক বলে। স্প্রিং গুণাঙ্কের সংজ্ঞাটা কি? কোন একটি স্প্রিংয়ের দৈর্ঘ্য 1 মিটার বৃদ্ধি করার জন্য যতটুকু বলের বা প্রযুক্ত বলের প্রয়োজন হয় তাকে ওই স্প্রিংয়ের স্প্রিং ধ্রুবক বা স্প্রিং গুণাঙ্ক বলা হয়, এবং একে কে দ্বারা প্রকাশ করা হয়। তাহলে তো আমরা লিখতেই পারি সংজ্ঞা অনুযায়ী এই কেটাই তো এফ বাই এক্স। অবশ্যই এক্ষেত্রে খেয়াল করে দেখো, আমরা যদি এখানে এফটা বের করতে চাই তাহলে এই কে আর এক্স এটাকে গুণন দিলেই তো আমরা পেয়ে যাচ্ছি এফ। অর্থাৎ স্প্রিংয়ের উপর বল প্রয়োগ করে যদি আমরা সরণ ঘটাতে পারি এবং ওই স্প্রিংয়ের স্প্রিং গুণাঙ্ক যদি কে হয়, তাহলে ওই প্রযুক্ত বলের পরিমাণটা হবে কে এক্স পরিমাণ। খেয়াল করে দেখো, আমি যেদিকে বলটা প্রয়োগ করছি এই দিকে কিন্তু টেনে নিয়ে যাচ্ছি, স্প্রিংয়ের প্রসারণটা কিন্তু ওই দিক বরাবরই হয়েছে। তার মানে সরণ এবং প্রযুক্ত বল উভয়ের দিক কিন্তু একই। এই ক্ষেত্রে যে কাজটা হবে, এই কাজটা হলো ডাব্লিউ ইজ ইকুয়াল টু হাফ কে এক্স স্কোয়ার, অর্থাৎ স্প্রিং গুণাঙ্ক এবং যতটুকু প্রসারিত হয়েছে তার মানের বর্গ। এই সূত্রটাকে স্ট্যাবলিশড করার জন্য বা প্রতিষ্ঠিত করার জন্য বা প্রমাণ করার জন্য ইন্টিগ্রাল ক্যালকুলাসের প্রয়োজন। ইন্টিগ্রাল ইন্টারমিডিয়েটের আলোচ্য বিষয়, এসএসসির আলোচ্য বিষয় নয়, যার কারণে আমি সূত্রটিকে প্রমাণ করে দেখালাম না। তোমরা মনে করবে স্প্রিংয়ের প্রসারণজনিত যে কাজ সেটা ডাব্লিউ ইজ ইকুয়াল টু হাফ কে এক্স স্কোয়ারের মাধ্যমে নির্ণয় করতে হয়, এবং প্রসারণজনিত এই কাজটা ধনাত্মক কাজ। কেন? কারণ যেদিকে বল প্রয়োগ করেছি স্প্রিংটা সেদিকেই প্রসারিত হয়েছে। সুতরাং এখানে প্রযুক্ত বল দ্বারা যে কৃত কাজ সেটা কিন্তু ধনাত্মক। আবার আমি যখন এই স্প্রিংটার উপর এই এফ পরিমাণ বল এই দিকে প্রয়োগ করেছি, স্প্রিং কিন্তু এই প্রযুক্ত বলের বিরুদ্ধে একটা প্রত্যয়নকারী বল অনুভব করবে, মানে টান বল অনুভব করবে টি। এই টি বলটা হলো প্রত্যয়নকারী বল, প্রত্যয়নকারী বল। দ্যাট মিন্স বাধাদানকারী বল। কার বাধাদানকারী বল?
প্রযুক্ত বলের বিরুদ্ধে বাধাদানকারী বল। এই বলটা এটা কিন্তু অনুভব হবে এই প্রযুক্ত বলের কারণে। এখন যদি আমি এটাকে প্রসারিত করে এখানে আনলাম, যদি এই এফ পরিমাণ বল এটাকে অপসারণ করি, এই বলটাকে যদি আমরা অপসারণ করি মানে সরিয়ে নেই, তাহলে কিন্তু এই টান বলজনিত কারণে তার ভিতরে যে শক্তিটা সঞ্চিত হলো সেটা দ্বারা কিন্তু সে আবার পূর্বের অবস্থায় ফিরে আসবে। খেয়াল করে দেখো, পূর্বের অবস্থায় ফিরে আসবে। এখন আমি তাকে প্রসারিত করেছিলাম এইদিকে, তার টান বল কিন্তু আবার এদিকেই কাজ করছে, আবার যে সংকুচিত যে হচ্ছে সেটা কিন্তু এই দিক বরাবরই হচ্ছে। তার মানে টান বল যেদিকে কাজ করছে সংকোচনও ওই দিকেই হচ্ছে। এখানে কিন্তু স্প্রিং কর্তৃক যে কাজটা হলো সেটাও কিন্তু ধনাত্মক কাজ। আশা করি স্প্রিংয়ের এই প্রযুক্ত বল কিভাবে নির্ণয় করতে হয় এবং কাজটা পরিমাণ কিভাবে নির্ণয় করতে হয় কোনো সমস্যা হবে না। মনে করলাম এই স্প্রিংটির স্প্রিং গুণাঙ্কটা হলো 5 নিউটন পার মিটার। কেন? কারণ এই যে এটা যদি স্প্রিং গুণাঙ্কের সংজ্ঞা হয় তাহলে বলের একক নিউটন, সরণের একক মিটার, তাহলে আমরা বলতেই পারি স্প্রিং গুণাঙ্কের একক হলো নিউটন পার মিটার, নিউটন পার মিটার। তাই আমরা মনে করলাম যে এই স্প্রিংটির স্প্রিং গুণাঙ্ক 5 নিউটন পার মিটার এবং এর উপর কত বল প্রয়োগ করলে এর যে সরণটা, এই সরণটা 10 মিটার হবে। একটু বড় করেই বললাম 10 মিটার হবে। তাহলে কিন্তু আমার এখানে প্রযুক্ত বলের পরিমাণ বের করতে বলছে। আর প্রযুক্ত বলের পরিমাণ যদি বের করতে বলে তাহলে প্রযুক্ত বলটা কত হবে? এই যে প্রযুক্ত বল নির্ণয়ের সূত্রটা আমরা জানি, F = kx, k এর মানটা 5, x এর মানটা 10, তাহলে কত নিউটন বের হলো? 50 নিউটন। খুব ইজি কিন্তু কাজটা করা যাবে। এখন খেয়াল করে দেখো, যদি তোমাকে বলা হয় যে টান বল কত হবে, এখানে কিন্তু টান বলের সূত্রটা T = ওই kx হবে, কিন্তু অবশ্যই কিন্তু এটা বিপরীত দিকে, যেদিকে বল প্রয়োগ করছি টান বলটা তার বিপরীত দিকে অনুভব হবে। এই জন্য টান বল নির্ণয়ের ক্ষেত্রে সূত্রটা হবে, বা প্রত্যয়নকারী বলের ক্ষেত্রে সূত্রটা হবে -kx। এখন যদি তোমাকে বলা হয় যে এইটার টান বলটা কত হবে, তখন আমরা লিখব ওই যে -kx, -k এর মানটা কত? 5, x এর মানটা কত ধরেছি? 10, এটাও কিন্তু একক নিউটন, সমান সমান -50 নিউটন। এই যে মাইনাস থাকার কারণে আমরা বুঝতে পারলাম এটা হলো প্রযুক্ত বলের বিপরীতে ক্রিয়াশীল বল। আশা করি স্প্রিংয়ের প্রযুক্ত বল এবং বাধাদানকারী বল বা প্রত্যয়নকারী বল কিভাবে নির্ণয় করতে হয়, আবার ওইখানে কি পরিমাণ কাজ সম্পূর্ণ হয়েছে তা কিভাবে নির্ণয় করতে হয় সেই সূত্রটা আমরা দেখলাম। যদি এই তথ্যের এই 5 নিউটন এই স্প্রিং গুণাঙ্ক এবং 10 মিটার যদি প্রসারণ হয় তাহলে কি প্রকৃত কাজের পরিমাণটা নির্ণয় করো। এই যে এই সূত্রটার এখানে k এর মান বসাবো 5, x এর মান বসাবো 10, হিসাব করলে যা হবে সেটাই কাজ জানবো। এখন আমরা কাজের একক ও মাত্রা এবং এই দুটি গাণিতিক সমস্যা সমাধান করে আজকের আলোচনাটার সমাপ্তি টানব। আমরা কাজ সমান সমান কি জানলাম? কাজ সমান সমান আমরা জানলাম বল গুণন সরণ। তার মানে কাজের যদি একক বের করতে চাই তাহলে বল এবং সরণ এর একক যদি আমরা জানি, ওই একক দুটাকে গুণন করলে কাজের একক পাওয়া যাবে। তো আমরা জানি বলের একক হচ্ছে নিউটন আর কাজের একক হচ্ছে, সরণের একক হচ্ছে মিটার। সুতরাং কাজের একক হলো নিউটন মিটার, এটাকে বলা হয় জুল। তাহলে কাজের একক কি? জুল। আর জুল সমান কি? নিউটন মিটার। তাহলে আমরা বলতেই পারি 1 জুল সমান হলো 1 নিউটন মিটার। এখন যদি আমরা এই জুলের সংজ্ঞাটা দেই তাহলে কি বলতে পারবো? ওই তো খুব ইজিলি বলতে পারবো যে কোনো একটা বস্তু
এই বস্তুর উপর যদি আমরা 1 নিউটন বল প্রয়োগ করি আর বস্তুটি যদি বলের প্রয়োগ বিন্দুর দিকে 1 মিটার সরণ ঘটে, তাহলে এখানে যতটুকু কাজ হবে ওইটুকু কাজের পরিমাণকে 1 জুল কাজ বলা হবে। আবার যদি প্রশ্ন এরকম আসে যে 20 জুল কাজ বলতে কি বোঝো, খুব ইজি আমরা উত্তর দেব। এই কোনো একটা বস্তুর উপর 1 নিউটন বল প্রয়োগ করলে যদি বস্তুটির সরণ 20 মিটার হয়, তাহলে যতটুকু কাজ সম্পাদন হবে ওই পরিমাণ কাজকে 20 জুল কাজ বলা হবে, সিম্পল। অথবা 20 নিউটন বল প্রয়োগ করার কারণে যেদিকে বল প্রয়োগ করেছি সেই প্রয়োগ বিন্দুর দিকে যদি 1 মিটার সরণ ঘটে, তাহলেও যতটুকু কাজ হবে সেই কাজের পরিমাণটাকে 20 জুল বলা হবে। কেন? কারণ উভয়ই পরস্পর গুণন অবস্থায় আছে, সুতরাং যে কোনো একটাকে একক রেখে অপরটাকে সংখ্যায় কনভার্ট করলেই কাজের জুলের পরিমাণটা বের হয়ে যাবে। মাত্রা দেখব। মাত্রা কি? যদি আমরা কাজের সমীকরণটা এটা জেনে থাকি, তাহলে বোঝাই যাচ্ছে বলের মাত্রাকে সরণের মাত্রা দ্বারা যদি আমরা গুণ করি তাহলেই কাজের মাত্রা পাওয়া যাবে। তো সেই ক্ষেত্রে আমরা বলের মাত্রাটা কি জানি? বলের মাত্রাটা জানি হচ্ছে, বলের একক হচ্ছে নিউটন, আর নিউটন সমান আমরা কি জানি? আমি পূর্বের ভিডিওগুলোতে বলেছি মিটার পার সেকেন্ড স্কোয়ার। তার মানে বলের মাত্রাটা হলো এম এল টি ইনভার্স 2, আর সরণের মাত্রা কি? এল। তাহলে আমরা কাজের মাত্রাটা কি বলতে পারি? এম এল স্কোয়ার টি ইনভার্স 2। কীভাবে বের করলাম একটু খেয়াল করে দেখো। আমি পূর্বেই বলেছিলাম তোমাদের যে এককের মাধ্যমে মাত্রা খুব ইজিলি বের করা যায়। বলের একক নিউটন, সরণের একক মিটার। এই নিউটন সমান লেখা যায় কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। তার মানে কি 1 কেজি ভরের কোনো বস্তুর উপর যে পরিমাণ বল প্রয়োগ করলে বস্তুটির সরণ, বস্তুটির ত্বরণ 1 ms ইনভার্স 2 সৃষ্টি হয়, ওই পরিমাণ বলকে 1 নিউটন বল বলা হয়। তাহলে নিউটন বলতে আমরা কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার বুঝতে পারি। তাহলে নিউটন সমান এটা লিখলাম, এবং এই যে মিটার ওভারঅল গুণন করলে আমরা পাই মিটার মিটার গুণন করলে মিটার স্কোয়ার, তারপর এস ইনভার্স 2। খেয়াল করে দেখো, আমি তোমাদেরকে বলেছিলাম যদি মাত্রা বের করতে চাই তাহলে এককের ঘরে যদি কেজি থাকে মাত্রার ঘরে হবে এম, এককে যদি মিটার থাকে মাত্রায় হবে এল, এককে যদি এস থাকে মাত্রায় হবে টি। এটাই হলো কাজের মাত্রা। খুব কঠিন কোনো কিছু না, একটু চেষ্টা করলেই সম্ভব। সর্বশেষ আমি এই দুটি গাণিতিক সমস্যা তোমাদের বাড়ির কাজ হিসাবে দিয়ে দিলাম। তোমরা অবশ্যই বাড়ির কাজটি করে কমেন্ট বক্সে আমাকে উত্তরটি জানিয়ে দিবে। যদি উত্তরটি জানাও আমি খুব খুশি হব। আর ভিডিওটি কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানাতে ভুলবে না। আজকের আলোচনা যদি তোমাদের ভালো লেগে থাকে, আবারও বলছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আমাকে উৎসাহিত করবে যেন আমি পরবর্তীতে আরও ভালো ভালো কন্টেন্ট নিয়ে ভিডিও তৈরি করতে পারি এবং তোমাদের এতটুকু হলেও সহযোগিতা করতে পারি। আগামী ভিডিওতে দেখা হওয়ার আগ পর্যন্ত ভালো থেকো। খোদা হাফেজ।